যে কায়দার রাজনৈতিক অর্থনীতির কারণে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের আমলে এই বিপদ ও চ্যালেঞ্জগুলো তৈরি হয়েছে, আগামীতে যারা ক্ষমতায় আসবেন সেই রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি ও জামায়াত, কি এই কাঠামো থেকে বের হওয়ার সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে? সেই প্রস্তাব ছাড়া এই পুরনো বন্দোবস্ত কিভাবে বদলাবে? দীর্ঘ ১৫ বছরের আওয়ামী শাসনে উন্নয়নের আড়ালে বাংলাদেশের জাতীয় সম্পদ পরিকল্পিতভাবে লুণ্ঠন করা হয়েছে। আমাদের শোনানো হয়েছিল উদীয়মান টাইগার ইকোনমির গল্প, কিন্তু বড় বড় মেগা প্রকল্পের চাকচিক্যের আড়ালে লুকিয়েছিল চোরতন্ত্র, অর্থাৎ চুরি করার এক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। এই চোরতন্ত্রের কাঠামো বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক অর্থনীতিকে ফেলেছে বিপদে। আওয়ামী শাসনামলে বাংলাদেশে আর্থসামাজিক ক্ষতি কি ঘটেছে? প্রথমে আসি ব্যাংকিং খাতে। আওয়ামী লীগ শাসনামলের দুর্নীতির কেন্দ্রবিন্দু ছিল ব্যাংকিং খাত। ব্যাংকিং সেক্টরকে শাসক গোষ্ঠীর ব্যক্তিগত লকারে পরিণত করা হয়েছিল। ১৫ বছরে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল প্রায় ৮ গুণ। ২০২৪ সাল নাগাদ দাপ্তরিকভাবে খেলাপি ঋণের পরিমাণ ১,৮২,২৯৫ কোটি টাকায় পৌঁছালেও প্রকৃত সত্য আরও ভয়াবহ। পুনঃতফসিল করা ঋণসহ প্রকৃত অনাদায়ী ঋণের পরিমাণ আসলে ৪.৩৪ লাখ কোটি টাকারও বেশি, যা পুরো ব্যাংকিং খাতের মোট ঋণের ১/৩। শেখ হাসিনা ও আওয়ামী লীগের এই ১৫ বছরের শাসনামলে যেন ব্যাংক কেলেঙ্কারির হিড়িক পড়ে গিয়েছিল। হলমার্ক থেকে বিসমিল্লাহ গ্রুপ কিংবা বেসিক ব্যাংক, সব ক্ষেত্রেই প্রভাবশালীরা হাজার হাজার কোটি টাকা লোপাট করে পার পেয়ে গেছেন। সবচেয়ে নজিরবিহীন ছিল গোয়েন্দা সংস্থার সহায়তায় এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংক দখল। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান যে শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা, বিশেষ করে এস আলম গ্রুপ, ব্যাংকিং খাত থেকে প্রায় $17 বিলিয়ন বা ২ লাখ কোটি টাকা সরিয়ে নিয়েছে। অবকাঠামো কেন্দ্রিক লুণ্ঠন। ২০১৪ সালের পর থেকেই ক্রমশ আওয়ামী শাসন কর্তৃত্বপরায়ণ হতে থাকে, তার জনভিত্তিও কমতে শুরু করে। এ সময় বিভিন্ন মেগা প্রকল্পকে আওয়ামী লীগ নিজেদের অগণতান্ত্রিক শাসনের বৈধতা প্রদানে ব্যবহার করতে শুরু করে। একাডেমিয়ায় অনেকে যাকে বলে লেজিটিমাইজিং ডিসকোর্স। তবে ২০২৪ সালের শ্বেতপত্র বা হোয়াইট পেপার বলছে এই অবকাঠামো ছিল সম্পদ পাচারের অন্যতম প্রধান মাধ্যম। মোট বিনিয়োগের প্রায় ২৩ থেকে ৪০%, অর্থাৎ ১৪ থেকে ২৪ বিলিয়ন ডলার দুর্নীতি, রাজনৈতিক চাঁদাবাজি এবং প্রকল্প ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধির মাধ্যমে অপচয় বা লোপাট করা হয়েছে। অন্যদিকে আওয়ামী আমলে নির্মাণ কার্যে রাষ্ট্রের ব্যয় বিশ্বের অনেক দেশের থেকে বেশি ছিল। পদ্মা সেতুর ব্যয় প্রাথমিক অনুমানের চেয়ে ২২২% বৃদ্ধি পেয়েছিল। আবার এই সময়ে মহাসড়ক নির্মাণে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর চেয়েও ৩ গুণ বেশি অর্থ ব্যয় করেছে। মেগা প্রজেক্ট কেন্দ্রিক এই উন্নয়ন মাদকতা দেশের উপর এক বিশাল ঋণের বোঝা চাপিয়ে দিয়েছিল। ২০২৪ সালের শেষের দিকে বৈদেশিক ঋণ $১০৩ বিলিয়ন ছাড়িয়ে যায়, যার ফলে প্রত্যেক বাংলাদেশি নাগরিক এখন $৪৮৩ ঋণের বোঝা বহন করছে। বিদ্যুৎ খাতে আমরা টাকা দিয়েছি কেবল অলস বসে থাকা প্ল্যান্টগুলোতে। ২০১০ সালের বিতর্কিত কুইক এনহ্যান্সমেন্ট অফ ইলেকট্রিসিটি অ্যান্ড এনার্জি সাপ্লাই অ্যাক্ট, যা জ্বালানি খাতে সরকারের কার্যক্রমকে আদালতের আওতামুক্ত করেছিল, তা ব্যবহার করে কোনো দরপত্র ছাড়াই ব্যক্তিগত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুযোগ দেওয়া হয়েছিল। শর্ত ছিল বিদ্যুৎ উৎপাদন না হলেও সরকারকে পরিশোধ করতে হবে ক্যাপাসিটি চার্জ। আর গত ১৫ বছরে সরকারকে ক্যাপাসিটি চার্জ হিসেবে প্রায় ১ লাখ কোটি টাকার বেশি পরিশোধ করতে হয়েছে। সাধারণ মানুষ যখন লোডশেডিংয়ের শিকার হয়েছে, তখন গণমাধ্যমগুলো বলছে সামিট, ইউনাইটেড বা অরিয়ন গ্রুপের মতো কোম্পানিগুলোকে বৈদেশিক মুদ্রার হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। আমাদের সক্ষমতা চাহিদার চেয়েও ৫০% বেশি থাকলেও জ্বালানি আমদানির জন্য প্রয়োজনীয় ডলার না থাকায় দেশকে বিদ্যুৎ সংকটের মধ্যেই থাকতে হয়েছে। নিজেদের দুর্নীতি, লুটপাট ও অন্যান্য ব্যর্থতা ঢাকতে রাষ্ট্র এক অভূতপূর্ব কৌশল গ্রহণ করে, পরিসংখ্যান জালিয়াতি, যার নাম
বিবিএস বা পরিসংখ্যান ব্যুরোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির তথ্য সরকার বিকৃত করে জনসম্মুখে হাজির করে। সবচেয়ে বড় জালিয়াতি ধরা পড়ে রপ্তানির তথ্যে। 2024 সালে বাংলাদেশ ব্যাংক জানায় রপ্তানি তথ্যে $65 বিলিয়ন এক বিশাল গরমিল রয়েছে। সরকারি হিসেবে 1 দশক ধরে রপ্তানি আয় বাড়িয়ে দেখানো হয়েছে, যার অর্থ ছিল আমাদের অর্থনীতি আসলে দেখানো আকারের চেয়ে 7 থেকে 8 বিলিয়ন ডলার ছোট। এর ফলে মাথাপিছু আয়ও দাপ্তরিক হিসাবের চেয়ে কমেছে বলে অর্থনীতিবিদরা জানিয়েছেন। আবার শ্বেতপত্র কমিটির বিশ্লেষণ অনুযায়ী বিপিএস যেখানে মূল্যস্ফীতি 9% থেকে 11%-এর মধ্যে দেখাচ্ছিল, সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলা প্রকৃত মূল্যস্ফীতি আসলে ছিল 15 থেকে 17%। এই আর্থিক অরাজকতার চূড়ান্ত মূল্য দিয়েছে মানুষ। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের মোট সম্পদের প্রায় 24% নিয়ন্ত্রণ করছে শীর্ষ 1% ধনী, যেখানে সবথেকে কম সম্পদশালী 50% মানুষের হাতে রয়েছে মাত্র 4.7% সম্পদ। কোটিপতির সংখ্যা বাড়ার পাশাপাশি জন্ম নিয়েছে এক বড় নতুন দরিদ্র শ্রেণী। বিশ্বব্যাংকের বিভিন্ন গবেষণা অনুযায়ী কোভিড-19 মহামারীর প্রভাবে নগর এলাকার এমন একটি শ্রেণীর উদ্ভব হয়েছে যারা আগে দারিদ্র্যসীমার সামান্য উপরে ছিল, কিন্তু কোনো আর্থিক সঞ্চয় বা সুরক্ষা না থাকায় মূল্যস্ফীতি ও সংকটের মুখে পুনরায় দারিদ্র্যের শিকার হয়েছে। আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ আজ সংকটে। প্রায় 40% তরুণ, অর্থাৎ প্রায় 1,28,00,000 মানুষ আজ শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে। উচ্চশিক্ষিতের মধ্যে বেকারত্বের হার 12%, যা মূলত দেশে কর্মসংস্থানের অভাব ও দক্ষ জনশক্তির অপচয়কে নির্দেশ করে। আমরা শুধু অর্থ হারাইনি, হারিয়েছি আমাদের স্বাস্থ্য। অপরিকল্পিত নির্মাণ ও ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণে 2019 সালেই প্রায় 88,000 মানুষ প্রাণ হারিয়েছে। এই দূষণ আমাদের জিডিপির 4.4% ক্ষতি করেছে এবং গড় আয়ু কমিয়ে দিয়েছে প্রায় 6 বছরের বেশি। আমাদের নদীগুলো আজ 38,000 অবৈধ দখলদারের কবলে, যাদের রক্ষক ছিল খোদ রাজনীতিকরা। কীর্তনখোলা থেকে কর্ণফুলী সবখানে বালু সিন্ডিকেট আর নদী দখলদারেরা। সুন্দরবনকেও হুমকির মুখে ফেলেছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো অবৈজ্ঞানিক প্রকল্পের মাধ্যমে। সব মিলিয়ে গত 15 বছরে বাংলাদেশ থেকে প্রায় $240 বিলিয়ন পাচার হয়েছে, যা গড়ে প্রতি বছর $16 বিলিয়ন। এই টাকা আমাদের স্কুল, হাসপাতাল ও ভবিষ্যতের জন্য ব্যয় হতে পারত। আমরা যা হারিয়েছি তা কেবল 15টি বছর নয়, দিতে হয়েছে রাজনৈতিক অর্থনীতির মূল্য। অনেকে বলবেন উন্নয়ন তো হয়েছে, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, পদ্মা সেতু, প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ, কিন্তু যে প্রজন্মের ওপর দিয়ে এটা হয়েছে তারা কি ডিভিডেন্ড পেয়েছেন? তাদের ঘাড়ে ঋণ কত দাঁড়িয়েছে? বৈষম্য কতটা তীব্র হয়েছে? কাঠামোগত লুটপাট কতটা হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা জরুরি। বিএনপি ও জামায়াতের জোট সরকারের আমলেও দুর্নীতিতে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার অভিযোগ রয়েছে। তারাই এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল। যে কায়দার রাজনৈতিক অর্থনীতির কারণে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের আমলে এই বিপদ ও চ্যালেঞ্জগুলো তৈরি হয়েছে, আগামীতে যারা ক্ষমতায় আসবেন সেই রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি ও জামায়াত, কি এই কাঠামো থেকে বের হওয়ার সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে? সেই প্রস্তাব ছাড়া এই পুরনো বন্দোবস্ত কিভাবে বদলাবে? পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।